আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, বিজয়ের ৫৪ বছর পার করেছে বাংলাদেশ। এত বছর পরেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের সামনে হাজির করা হয়েছে। একটি দল বলছে পাক সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নয়, তারা ভারতের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিল। তাহলে প্রশ্ন এখন উঠছে যে এই বিজয় আসলে কার? আমাদের আজকে আলোচনার বিষয় এটাই নির্ধারিত হয়েছে, বিজয় তুমি কার। শুরুতেই সুব্রত দা, আমি আপনার কাছে একটু আসতে চাই। পাক সেনারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নয়, এমনটি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। তাহলে এতদিন জাতির সামনে যেটা তুলে ধরা হলো সেটি কি ভুল? মনে হয় জামাত ইসলামী বহুদিন পরে ঘুম থেকে উঠেছে। এখন তো অনেক কিছুই আবল তাবল বকা শুরু করেছে। হ্যাঁ, কয়দিন আগে শুনলাম বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয়রা। কি সুন্দর সুন্দর বয়ান শুরু করে দিছে। এমনকি ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, এটাও ভারতীয়রা করেছে। এখন রাজাকার আর আল শামসরা আর কোনো কথাবার্তা পাচ্ছে না। এটা কী ধরনের কথা? হ্যাঁ, তখন তো ছিল, জয়েন্ট কমান্ড ফোর্স ছিল, তাই না? অরোরার তো আমাদের সহায় তো তারা ছিল। তা এখানে তো ছিল আমাদের এই যিনি ছিলেন আমাদের মুক্তিযোদ্ধার চিফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল উসমানী, জেনারেল উসমানী। তারপরে ডেপুটি ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার। তো এয়ার ভাইস মার্শাল তো ওখানে উপস্থিত ছিল। ওসমানী যে কোনো কারণে হোক আসতে পারে নাই, ওনার সেই হেলিকপ্টার গিয়ে নাকি নেমেছে সিলেটে। যাই হোক, এগুলো তাদের ভার্সান আমরা জানি। জাফরুল্লাহ চৌধুরী এইসব বিষয়ে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে। তা এখন ওখানে তো আমাদের প্রতিনিধি উপস্থিত ছিল। এখন সই তো করবে যিনি চিফ, আর এদিকে যিনি চিফ ছিলেন তারা। এখানে ব্যত্যয় ঘটেছে কি? এই প্রশ্ন তো কেউ কোনোদিন তুলে নাই। আমার তো মনে হয় জামাতিরা অতিকথনের মধ্যে চলে গেছে। আমরা কিছুটা সহনীয় হয়ে গেছিলাম যে আচ্ছা বাবা, ঠিক আছে, অতীতে যারা ভুলভ্রান্তি করেছে বা যারা ডাইরেক্ট আমাদের বিরুদ্ধে কাজ করেছে, গণহত্যায় সহায়তা করেছে, বুদ্ধিজীবী হত্যায় সহায়তা করেছে, মা বোনদের সম্ভ্রমে অনেক সহায়তা করেছে। তো এখন এই প্রজন্ম ৭১-এর পরে যারা জন্মগ্রহণ করেছে, আমি তো তাদের সম্পর্কে বলছি, এরা তো আর যুদ্ধ অপরাধী না। হ্যাঁ, তো এদের পক্ষে আমরা অনেক বয়ান দিয়েছি যে এদেরকে তো আপনি কি নাগরিকত্ব দেবেন না, এদেরকে নাগরিক হিসেবে বের করে দেবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে না এরা। একটা সময় এরকম ছিল। আমরা কিন্তু এই ছেলে মেয়েদের পক্ষেই বলেছি। এখন একটু সুযোগ পেয়ে তারা তো সে ৭১-এর যে বয়ান ছিল সেখানে চলে গেছে। খুবই দুর্ভাগ্যজনক। আমি মনে করি এগুলো তারা অনেকটা অবচেতন না, সচেতনভাবে এই কাজগুলো তারা করে যাচ্ছে। এখানে একটা তালগোল পাকানোর চেষ্টা করতেছে এবং সামনে যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে কিভাবে নস্যাৎ করা যায় বা এটাকে প্রশ্নবিদ্ধ করা যায়, সেই ধরনের হিডেন এজেন্ডা বোধহয় এদের আছে। তো আমি আশা করব যে আপনারা এগুলো একটু বক্তব্যগুলো একটু বয়ানগুলো থামান। তা না হলে পরিস্থিতি কিন্তু জটিল হবে এবং সারা দেশের মানুষ কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে। অতীতে যেমন হয়েছিল, আপনাদের এইসব ভূমিকার কারণে এবং এইসব বক্তব্যের কারণে আবার জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মুক্তিযুদ্ধের এত বছর পরে শহীদদের সংখ্যা নিয়ে যে বিতর্ক বা তৈরি হচ্ছে, এই মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা যুক্তিতর্ক করবো হচ্ছে অন্য দেশের সাথে, আমরা নিজেরা কেন তাহলে সেটা সুইসাইডাল, আত্মঘাতী। ওনারা এগুলো কেন করছেন আমি তো বুঝতেছি না। ওনারা নিজেরা বলছে যে ওনারা সামনে পাওয়ার পার্টি হবে, ওনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা, সৎ লোকের শাসন করবে, কত তো বক্তব্য বিবৃতি দিচ্ছে। আর ইদানিং দেখি রাজনীতির মধ্যেও তাদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনটাকে কলুষিত করার নানা রকম চেষ্টা হচ্ছে। উপঢৌকন দেওয়া হচ্ছে, আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে ছেলে মেয়েদেরকে নানানভাবে সহযোগিতা করতে। এগুলো কি এত টাকা পায় কোথায় তারা? এখানে আমাদের বড় বড় ব্যবসায়ীদের সাথে নাকি তাদের একটা সম্পৃক্ততা আছে, ইসলামী ব্যাংক তো আছে,
ইসলামী ব্যাংক গ্রুপ যেটা আছে পুরাটাই তো তাদের কন্ট্রোলে। তো এগুলো করার মধ্য দিয়ে আমরা একটু ভেবেছিলাম যে তাদের মধ্যে কোনো চারিত্রিক কোনো পরিবর্তন, মানে রাজনৈতিক চারিত্রিক পরিবর্তন হবে, কিন্তু এটা তো ঘুরে বালি। মানে এখানে রাষ্ট্রের কোনো কিছু করার আছে কিনা? অবশ্যই আছে, রাষ্ট্র এগুলো থামাবে না। উনি যখন এই দিন ওই কথাটা বলেছে, আমি তো মনে করি এটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা। তারা তো এখন আমাদের মূল জায়গায় আবার আঘাত শুরু করে দিয়েছে। সুতরাং রাষ্ট্র তো তাদের তো সতর্ক করা উচিত। এটা তো সঠিক রাষ্ট্র যদি থাকতো আমার হাতে, বা সরকার যারা পরিচালনা করে, তাহলে তো এই বক্তব্যের জন্যই তো তাদেরকে আজকে গ্রেপ্তার করা উচিত ছিল। ওনারা তো আমার মুক্তিযুদ্ধকেই তো মূল ভিত্তিতে আঘাত হানতেছে এখন। ধন্যবাদ আপনাকে। মুনিয়াপা, আপনার কাছে একটু আসতে চাই যে সুব্রতদা যেটা বললেন যে এরা যখন তখন যেটা খুশি সেটাই বলছে, এদেরকে সতর্ক করা উচিত রাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু তারপরও রাষ্ট্র কেন সতর্ক করছেন অথবা রাষ্ট্র কেন ব্যবস্থা নিচ্ছেন না? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, ওই যে কবি বলে গিয়েছিল না কবিতার ভাষায়, কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ নহ ঠিক কাটি। যারা যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে। আজ এই যে চোখে বেশি দেখাটা, সব জিনিস এত বেশি দেখতে হয় না। আমার অস্তিত্ব, আমার জীবন ধারণ, আমার জন্ম পরিচয়, এটা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করবে, ইতিহাসের রাস্তা করে তারা পতিত হতে বাধ্য। আমি যেই দিন আমি ভারত নিয়ে অনেক রকম সমালোচনা করতে পারি, অনেক রকম। ভারত সত্যি বড় বড় দাদা হিসেবে বড় দাদার মতো কোনো দিন আমাদের সাথে আচরণ করে নাই, অনেক অনেক সমস্যা আছে। বাট স্বাধীনতা নিয়ে ভারত যে কারণেই স্বাধীনতায় আমাদের পক্ষে আসুক না কেন, আমার কাজে লেগেছে, আমার কাজে লেগেছে। আমি নইলে স্বাধীন হতে পারতাম না, আমি এখনো শোষণের মধ্যেই থাকতাম। সো এই জায়গাটায় আমি তার কাছে কৃতজ্ঞ। এই জায়গাটা সেই দিন কে উপস্থিত ছিলেন বা কে ছিলেন না সেটা বড় কথা না। আত্মসমর্পণের আমরা ছবি দেখেছি, আত্মসমর্পণের আমরা দলিল দেখেছি, কারণ ওই সময় আমাদের জন্ম, ওই সময়টা নিয়ে আমরা তো অত কিছু জানি না। আমরা ইতিহাস পড়ে যেটা জেনেছি, যে ছবি দেখে যেটা বুঝেছি। তো যারা আমাদের সঙ্গে এতদিন থাকলো, 9 মাস যুদ্ধ করলো, যারা আমাদের কোটি মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় দিল, তারা যদি ওই আত্মসমর্পণের জায়গায় তারাই ধরেন থাকলো, তাতে এমন কোনো ভারত অশুদ্ধ হওয়ার মতো কাজ ছিল না। আমাদের স্বাধীনতার দরকার ছিল। আমরা আমাদের সার্বভৌমত্ব পেয়েছি, স্বাধীন তো আমরাই হয়েছি, আমাদের দেশই তো স্বাধীন হয়েছে। জীবন গিয়েছে আমাদের, গিয়েছে আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছে, আমাদের যুদ্ধ শিশু জন্ম হয়েছে। এই এত কিছুর জন্য তারা, এই যুদ্ধ শিশু জন্ম হওয়ার জন্য যারা প্ররোচিত করেছে, তাদের শাস্তি হবে কোথায়? এই আমার ভাই, আমার বাবা শহীদ হওয়ার জন্য যারা প্ররোচিত করেছে, তাদের শাস্তি আমরা যতদিনেই হোক আমরা তাদের শাস্তি দেখব কোথায়? এখন যিনারা যুদ্ধে শহীদ হলেন, যাদের এত বড় ক্ষতি হলো, তারাই যদি এখন মাসুল দেয়, এটা তো তাহলে কি স্বাধীন দেশে আমরা বাস করছি? যে আজকে স্বাধীনতার 54 বছর পরে আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আপনি দেখেন, আমি সকালে একটা গাড়িতে ছিলাম, ড্রাইভার আমাকে বলছিল, যখন সংসদের উপর দিয়ে যাচ্ছিলাম, বললো যে কালকে আমি এখানে ডিউটিতে আসছিলাম ম্যাডাম, এই জায়গাটায় অনেক জামাতের লোক হয়েছিল। তো আমার কাছে চোখের মধ্যে ভাসছিল যে এই জায়গাটা, এই আপনার সংসদের সামনের জায়গাটা প্রতি বছর কোনো সরকার হিসেবে না, যে সরকারই থাকুক না কেন, সেইখানে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে ওইখানে কনসার্ট হতো, ওখানে বিভিন্ন রাতে আয়োজন হতো, মানুষ গিয়ে ওইখানে দাঁড়াতো। নিজের যে সন্তানগুলো যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, এখন তো প্রায় সবাই তাই, তারা গিয়ে ওইখানে নিজেদের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা করতো, তারা ফুর্তি করতে যেত, আনন্দ করতে যেত। সেই জায়গাটাকে এখন কোথায় যে নিয়ে রূপান্তরিত করছে, এটা বড় অন্যায়, ভীষণ বড় অন্যায়। এবং এই অন্যায় যারা মদত দিচ্ছে, সরকার নিশ্চুপ। কেন নিশ্চুপ আমরা জানি না। সরকার তাদের ভাষায় কথা বলে, তাদের মতো করেই চলে সরকার। তাহলে এই সরকারকে আমরা বলেছি যে 1.5 বছরের সরকারকে আমরা কিন্তু কয়েকদিন পরেই বলেছি এই সরকার কাদের ইশারায় চলে, কাদের আঙ্গুলি হেলানো চলে, এবং কেন তারা নির্বাচন চায় না, এই কথাগুলো বলেছি। আপনি যদি সরকারেই থাকেন, বরং আপনার সরকারে থাকার চেয়ে যদি আপনার কথা যদি বেশি কার্যকর হয়,
তাইলে আপনি সরকারে যে লাভ কি? আপনার এত কষ্ট করে আপনার ইলেকশন করে এত রকমের ভোটের একটা বাজার, কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে, এবং আপনার নামে তো একটা সমস্যা আছেই। তো সেইখানে আপনার কেন এটার মানে গিয়ে পরীক্ষার বসতে হবে? তো যে কারণে তারা চায় না, সরকার চেয়ারে থাকতে পারলেই খুশি। আমি 15.5 বছরের ফ্যাসিস্টকেও তাই বলেছিলাম, ফ্যাসিস্ট চেয়ারে বসে আছে আর অন্যরা যা খুশি তাই করছে, পাশের দেশে এসে যা খুশি তাই করছে। তো সেটা বলেছিলাম, আজকে ফ্যাসিস্ট নাই, কিন্তু চেয়ারটা এমন খারাপ যে ওই চেয়ারে যে বসে সেই সব ঘুমিয়ে যায়। সেই যা দেখার কথা সেটা দেখে না, আর যেটা দেখার কথা না সেটা বেশি বেশি দেখে। আপনি দেখেন, যখন আপনার কি নাম ছেলেটার, আমাদের হাদি, ওসমান হাদি, জি, উসমান হাদি যখন আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন তাকে তার মার্ডারারদেরকে অন্য দিকে প্রবাহিত করার জন্য মির্জা আব্বাসের দিকে চোখ দিয়ে তাদেরকে এই দেশ ছাড়া করে মার্ডারারদের। আপনার কি ধারণা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত বোকা যে তারা ধরতে পারে না চাইলে? যদি এতই বোকা হয় তাহলে জুলকারনাইন শাহের এত তথ্য কোথা থেকে পেল? কোনো না কোনো সংস্থা থেকেই তো সে পেয়েছে। সে তো সশরীরে এই দেশে থাকে না, তাহলে সে পাচ্ছে কোথায়, কিভাবে পদধ্বনি পাচ্ছে আসা যাওয়ার আগে ওই রাস্তা দিয়ে, কিংবা যাওয়ার পরে সাথে সাথে সে বলছে, অথচ বাংলাদেশের কোনো সংস্থা টু শব্দ করছে না, কিছুই টের পেল না। এই জায়গাটাই বোঝা যায় যে বাংলাদেশ এখন ষড়যন্ত্রের কোন পর্যায়ে চলছে। মানে এটা গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা, মানে আমি গোয়েন্দাদের ব্যর্থতা দায় তাদের নিতে হবে, এটা অস্বীকার করার নাই, যেহেতু তারা ধরতে পারে নাই। কিন্তু গোয়েন্দারা, আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে যতটা বুঝি, আমার কাছে মনে হয় এই গোয়েন্দা সংস্থার 1-2 ব্যাপার ছিল যদি তারা চাইতো ধরতে। মানে এটা কি তারা তাহলে কোনো কৌশল অবলম্বন করলে? তারা কৌশল না, নিশ্চয়ই কারো না কারো, কারণ এই হাদির যে এই গুলিটা, এই যে এই তাকে আক্রমণটা, এটা আমার কাছে ছোটখাটো কোনো ঘটনা মনে হয় না। এটার পিছনে লম্বা বড় গল্প আছে, লম্বা বড় ইতিহাস আছে, লম্বা বড় সামনের দিনের প্রেক্ষাপট আছে। এই 3টাকে আপনি খুঁজে বের করেন, আপনি নিজেই এটার সব কিছু পেয়ে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে। মাসুদ ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে বিজয়ের 54 বছর পার করার পরেও কেন আমরা বিকৃতি ইতিহাস প্রতিনিয়ত আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে? এটা হলো কি জানেন, আমরা বিকৃত করতে দিয়েছি, যারা বিকৃত করেছে তাদেরকে কিছু বলিনি, তাদেরকে হাততালি দিয়েছি, এই জন্য এটা হতে পেরেছে। এছাড়া তো আর কোনো কারণ নাই। কেউ সঠিক ইতিহাসটা মানতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা লিখতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা বলতে চায়নি, এই বলে কারণ, আর কোনো কারণ নয়। এখন আমাদের নতুন করে শুনতে হচ্ছে কতৃপক্ষ মূর্খের কাছে যে আমাদের নাকি স্বাধীনতা যুদ্ধে 2000 লোক মারা গেছে, এবং ওইটাকে আবার জিন্দাবাদ বলার মতো, ওইটাকে সহমত বলার মতো আরও গণ্ডমূর্খ এই দেশে ছড়াই ছিটে আছে। এবং এটা বলার জন্য তাকে টাকা দেওয়া হয় যে তুমি এগুলি বলো, তুমি একটা বয়ান শুরু করে দিবা, তারপরে এটা নিয়ে আমরা আলাপ করবো। একটা ইউনিভার্সিটির ভিসি বলে, একটা ইউনিভার্সিটির প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই। পাকিস্তানিকে তোর বাপ লাগে নাকি বেটা? ওর বাপ লাগে পাকিস্তানিরা মারে নাই? এগুলি বললে পরে মাথার রক্ত উঠে যায়। জানেন কে মেরেছে বুদ্ধিজীবীদেরকে? কে মেরেছে? বাসা থেকে যখন ডেকে নিয়ে গেছে, ওখানে তার সন্তান ছিল, তার স্ত্রী ছিল, পরিবারের লোকজন ছিল, তারা সবাই দেখেছে, সবাই বলেছে অমুকে নিয়ে গেছে। এখন ওই লোক কি পাকিস্তানি হয়ে গেল? সে ওই লোক ভারতীয় হয়ে গেল? এরা বলতেছে এগুলো, আবার এগুলো হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার অনেক লোক আছে। একমাত্র যুক্তি পাইছে কি, ওইখানে ওসমানী ছিল না কেন? কোনো খবর রাখে? কালকে দেখলাম বিশাল এক দিছে, লজিক দিছে, মানে লজিকের আর শেষ নাই। যে নরেন্দ্র মোদী কেন বললো এটা তাদের বিজয় হয়েছে? তাদের বিজয় হয় নাই, জানে, ইতিহাস জানে। 3 তারিখ আমি বলি নরেন্দ্র মোদীর যে বলাটা এবং হচ্ছে মিয়া গোলাম পরোয়ার, মানে একই সাথে বলতেছি, শুনেন, এরা তো মানে ইতিহাসের একটা অংশ দেখে আর একটা ঢাইকা রাখে। না দেখলেও বুঝতাম যে একটা দেখে একটা দেখে না, একটাকে দেখে আর একটা ঢাইকা রাখে, যাতে নাকি অন্য কেউ দেখতে না পারে। 71-এ কি ঘটছিল হিসাবটা বুঝতে হবে আপনাকে। 71-এ আমাদের দেশের লোকজন মুক্তিযুদ্ধ যারা করেছে, অস্ত্র পাইছে কই? অস্ত্র কি পাকিস্তানে দিছে? অস্ত্র পাইছে কই? অস্ত্র ইন্ডিয়ার কাছে পাইছে। ট্রেনিং পাইছে কোথায়? ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং।
ঠিক আছে, আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতেছিল, এর মধ্যে ইন্ডিয়া ইনভলভ হলো কেন? ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান প্রথম ইন্ডিয়ার 11টা না 13টা এয়ার বেজে অ্যাটাক করছিল, একবারে এয়ার বেসগুলো প্রথম পাকিস্তানে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ডিক্লেয়ার্ড ওয়ার, এবং সেই যুদ্ধকে বলা হয় ইন্দো পাক ওয়ার, ইতিহাসে ইন্দো পাক ওয়ার নামে সেটা আছে, 71 সালের 3রা ডিসেম্বর। এবং সেই যুদ্ধ ঘোষণার পর ভারতের 24,000 সেনাবাহিনী না আরও বেশি এরকম তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং তারা ভিতরে ঢুকছে, তাদের সেনাবাহিনী এয়ার স্ট্রাইক করছে না করছে, তারা যৌথ বাহিনী করছে। যৌথ বাহিনী 2 জন সর্বাধিনায়ক ছিল, 1 জন না কিন্তু 2 জন, এবং সেই 2 জনের একজন হলো আমাদের উসমানী সাহেব। এখন পাকিস্তানি বাহিনী বলতেছে যে তারা একদিন আগেও বলছে তারা পথ করবে না, সারেন্ডার করবে না। যখন তারা সারেন্ডার করতে রাজি হলো, ওই সময় হাতের কাছে ওই 2 জনের 1 জন ছিল, তার কাছে সারেন্ডার করছে। প্রবলেমটা কি হয়েছে? আমরা কি মুক্ত হই নাই? 17 আগস্ট কি আমাদের, 16 আগস্ট কি আমাদের লোকজন এই দেশে মুক্তভাবে আমাদের পতাকা নিয়ে স্লোগান দেয় নাই, মিছিল করে নাই? মুক্ত আমরা কি বিজয় লাভ করি নাই? 16 কার কাছে কি সিগনেচার করলো? কার কাছে কি সিগনেচার? এতে কি আমাদের বিজয় আটকা ছিল? বিজয় আটকা ছিল ভাই, কিন্তু সিগনেচার ওই সময় যে ছিল পাশে সে করছে। আমাদের মিত্র বাহিনী 2 জন অধিনায়ক ছিল, কিন্তু একজন ওদের, একজন আমাদের, একজন যেহেতু মিত্র বাহিনী, এবং তাদের হেল্প তো মানিছি, এটা তো অস্বীকার করার কিছু নেই, ইতিহাসকে তো মানতে হবে। এখন যেহেতু উসমানী সাহেব ছিল না, অতএব আমাদের বিজয় হয় না, ওদের বিজয় হয়েছে। শুনেন, আমি আপনাকে একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। আমাদের বিজয় না ওদের বিজয়। ওরা কি মনে করে, আমরা কি মনে করি? ওদের তো 1100 লোক মারা গেছে ওদের সৈন্যদের মধ্যে। ভারতের 1100 আর্মি মারা গেছে এই যুদ্ধে, ওই কয়দিনের যুদ্ধে, ওই 1 সপ্তাহের যুদ্ধে। তো ওরা এই যুদ্ধে জিতছে, তো এটা তারা বলবে না? মানে পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে, তার মধ্যে এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। এবং এইখান থেকে এই যে প্রায় আমাদের কয়েক হাজার যে পাকিস্তানি আর্মি, এরা পরে ওই আত্মসমর্পণের পর তারা সব কোথায় গেছে? এদের বন্দুকে নিয়ে গেছে ইন্ডিয়াতে, নিয়ে যায় না ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তারা কয়েক মাস ছিল, বন্দি অবস্থায় ছিল। তো এই যুদ্ধ কি ওদের বিজয় না? ওদেরও বিজয়, আমাদেরও বিজয়। আমাদের বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, ওদের বিজয়ের মাধ্যমে ওরা পাকিস্তানের আঘাতকে জবাব দিতে পেরেছে। জি, ধন্যবাদ আপনাকে। এটা ও বললে আমাদের বিজয় ছিনতাই হয়ে গেল। এরা এইগুলি বললে একটা ক্যামাফ্লেজ তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করে যে আসলে 71 যুদ্ধটাই ভুল ছিল। আর এটা বলতে চায়, আর এটা বলার জন্য এদিক দিয়ে একটু বলে, ওদিক দিয়ে একটু বলে, সেদিক দিয়ে একটু বলে, এখন মানে আস্তে আস্তে সারে, বুঝছেন, একটাকে সারে আমাদেরকে সহায় নেওয়ার চেষ্টা করে। প্রথমে বলতেছে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে নাই, পাকিস্তানিরা নাকি তখন দৌড়ের উপর ছিল, যখন বুঝি ও জানলো কেমন করে, ওই ভিসি কেমে জানলো, দৌড়ে বসছিল, তাহলে এই লোকগুলি নিয়ে গেল কে? তো এখন ওইটা বলে, তারপরে এটা বলে যে না, আরেকজন বলে যে বিজয় দিবসকে যদি কেউ 16 আগস্ট 16 ডিসেম্বরকে যদি কেউ বিজয় দিবস বলে, তাহলে নাকি তার বউয়ের স্যান্ডেল দিয়ে পিটাবে, আবার স্যান্ডেলও দেখায়। আরেক উন্মাদ বসে আছে আমেরিকা, ইলি করে। তো আমি আবার দেখলাম আজকে সকালে যে সাভার স্মৃতিসৌধে মানুষের ছড়াছড়ি, মানে এত মানুষ আনন্দ করতেছে। এখন এই যে সবাইকে যদি স্যান্ডেল দিয়ে পিটাতে চায়, তাহলে তোর তো যা ইনকাম সব তো স্যান্ডেল কিনতে যাবো। ফাজিলের ফাজিল। যে ধন্যবাদ। আমি আপনার কাছে আরো একবার আসবো। সুব্রত দা, আপনার কাছে একটু আসতে চাই যে বিগত সময়ে একটি দলকে বা এক ব্যক্তিকে মুক্তিযুদ্ধের ইতিহাসের মাধ্যমে বড় করে দেখানো হয়েছিল, সম্প্রতি আবার কোনো দল সেই ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। বিজয়ের মাসে আপনি কিভাবে এই বিষয়গুলো মূল্যায়ন করবেন? না, আমাদের তো মূল্যায়ন আছেই। বাংলাদেশের তখনকার 7.5 কোটি আর এখন 18 কোটি। এটার সাথে দ্বিমত করছে কারা? যারা বিজয় দিবসে ম্যারাথন দৌড় করে, তারা তো বিজয় উৎসব করছে না, তারা ম্যারাথন রেসে আছে। ওই সময়ে যেমন ম্যারাথন দৌড়ে ছিল 16 ডিসেম্বরের পরে, এখনও সেই ম্যারাথন দৌড় থামে না। এখনও তো ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডে আবার তো ম্যারাথনেই যেতে হবে তাদেরকে। তার মধ্যে একটা ট্রেনিং হয়ে গেল গতকালকে, এবং সেখানে আমির সাহেবও গেছেন দেখলাম। তো বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন, এখানে কোনো ব্যক্তি বিশেষকে বড় করার তো কিছু নাই।
বঙ্গবন্ধু তার জায়গায় আছে। পাকিস্তানের 24 বছর লড়াই সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল এটা ইতিহাসে ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে, সামনে আরও লিপিবদ্ধ হবে। মুক্তিযুদ্ধের সময় সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের যে মুক্তিযুদ্ধের ঘোষণাটা, হ্যাঁ, সেটাও ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। এখানে কাউকে তো খাটো করার কিছু নেই, যার যার ভূমিকা সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে জিয়া রহমানকে ছোট করা বা জিয়া রহমানকে বড় করতে গিয়ে বঙ্গবন্ধুকে ছোট করা, এই খেলায় আর কতদিন আমরা থাকব? আমাদের কথা হচ্ছে যার যা অবদান তার স্বীকৃতি অবশ্যই ইতিহাসে দেবে, জনগণ দেবে, এবং আমরা দিচ্ছি এখন। কিন্তু এখানে অন্য শক্তি ওই বয়ানটা নিয়ে আসছে যে বঙ্গবন্ধুকে খুব বড় করে ফেলে। আর বড় করার তো কিছু না, তার যে ভূমিকা ছিল সেটা বলা হচ্ছে। এখানে বড় করার কি আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ হাসিনা রিজিমে এসে সেটাকে অতিরিক্ত করেছে। অতিরিক্ত করতে গিয়ে সেই আমি বলবো যে শেখ হাসিনা বরঞ্চ বঙ্গবন্ধুকে খাটো করেছে। হ্যাঁ, সেই কারণে বলা হচ্ছে যে না, ওনারে মহামানব বানিয়েছিল। হ্যাঁ, এবং সেই মহামানবের আশেপাশে যারা ছিল তারও হয়তো অনেক বড় কিছু হওয়ার চেষ্টা করেছে। তো আসলে তো দিন শেষে দেখা যাচ্ছে যে এটা সঠিক ছিল না। হ্যাঁ, সুতরাং এখন আইসা যদি আমরা বিতর্কের মধ্যে আমরা জড়াই, 55 বছর আমাদের বিজয় আমরা উদযাপন পথে বেরোলাম। হ্যাঁ, এখন যদি আবার নতুন করে এইসব বিতর্ক হয়, তার মানে কি আমরা দেশটা গর্ব কখন? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আমরা বলি, তো আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে সব কিছু মোকাবিলা করতে গেলে। আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। অনেক কিছু আছে। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি, 24শে জুলাইয়ের আমাদের যে একটা অঙ্গীকার যে আমরা রাষ্ট্র সংস্কার করব, আমরা নিজেদের দলগুলোকে সংস্কার করব, হ্যাঁ, প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করব, একটা উন্নত মানের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। 54 বছরে পারি নাই, এখন না পারলে তার কখন পারবো? সুতরাং এই কাজটা আমাদেরকে করতে হবে সবাই মিলে। আমাদের মধ্যে প্রতিযোগিতা, আমরা তো একে অপরের শত্রু না, কিন্তু কথাবার্তায় মনে হচ্ছে একজন আরেকজনকে শত্রু মনোভাব নিয়ে আমরা মাঠে এসেছি। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, আমাদের প্রতিযোগিতা থাকবে, সেটা যেন এমন কিছু না হয় যে রাষ্ট্রে কুটারাঘাত হয় মূল জায়গাটাই। এই ধরনের বিতর্ক নিজেরা করার মাধ্যমে কি দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে তো আমাদের খাটো? অবশ্যই। এখন আবার নতুন করে এসব বিতর্ক করার অর্থটা কি? আমাদেরকে খাটো করা হচ্ছে। জাতীয়ভাবে আমাদের যে অর্জন 52 সাল থেকে ধীরে ধীরে এবং বাংলাদেশ হওয়ার পরেও যে কয়টা অর্জন হয়েছে আমাদের 90 থেকে শুরু করে বা তো এগুলোকে খাটো করার অর্থটা কি? অর্থটা হচ্ছে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আবার যাচ্ছি। এই জায়গাটায় আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার প্রত্যেকেরই, আমরা যারা রাজনীতির মাঠে আছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের কিছু কিছু রাজনৈতিক শক্তি তারা একটা তালগোল পাকানোর চেষ্টা। আমি বলেছি যে শুধু বাইরে অবস্থান করে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের একটা রাজনৈতিক প্রক্রিয়া গণতন্ত্র উত্তরণের পথকে পদে পদে বাধা সৃষ্টি করার অবস্থানে আছে, তো আমাদের কারো কাজকর্ম তো ওগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে, তাই না? এখন এখানে নানা রকমের ঘটনা ঘটবে, বিদেশের মাটিতে বসেও উস্কানি দিচ্ছে, আবার এখানে লোকালি দেশীয়ভাবে আমাদের কোনো শক্তি, আমি বলবো অপশক্তি, তারাও আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। মনে আপা একটু আসতে চাই যে স্বাধীনতা 54 বছর তো আমরা পার করে ফেললাম, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রাজনৈতিক দলগুলোর রাজনীতি দেখলাম। রাজনীতির বাইরে আসলে দেশের মানুষ এবং দেশের কতটুকু উন্নয়ন হয়েছে? দেখেন, যে দেশে সারাক্ষণ অতীত নিয়ে পড়ে থাকে, আপনার গুণীজনরা কি বলছে, হে অতীত তুমি গোপনে গোপনে কাজ করে যাও ভুবনে ভুবনে। অতীতকে দরকার আছে কাজ করার জন্য, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য। বাট অতীত নিয়েই যদি আমি পড়ে থাকি, অতীতকে এস্টাবলিশ করার জন্য কখনো বিকৃতর আশ্রয় নেই, কখনো আপনার সত্যিকারের আশ্রয় নেই। যারা ইতিহাস বিকৃত করে তারা হচ্ছে পতিত লোক, পতিত সম্প্রদায়। এদের চেয়ে নিকৃষ্ট মানের লোক আর পৃথিবীর কোথাও থাকে না। আমার সন্তানরা সুন্দর একটা ইতিহাস পড়ে মানুষ হবে, এটা কে না চায়? অথচ আমি আমার সন্তানদেরকে মিথ্যার উপর দাঁড় করাবো, এটা হতে পারে না।
আজকে যারা এই কাজগুলো করছে ধর্মকে টেনে এনে, এবং ওই জায়গা থেকেই তারা যে জায়গায় ছিল সেই তিমিরে থেকেই তারা মুখ দিয়ে বলছে ক্ষমা চাওয়ার কথা। আপনার কোরআনের ভাষাগুলো একদম মিলে যাওয়ার মতো, যে সেই মুনাফেকদের যে চরিত্রটা কোরআনে বলা আছে ঠিক ওরকম আমরা অত পড়ি না অনেকের মতো, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তাদের মতো পড়ি না, তাদের শুধু যেটুকু দরকার ওইটুকু তারা নেয়। তো আজকে যে জায়গাটায় তারা দাঁড়িয়ে আছে, আমি বলবো যে এখান থেকে এমন কারো আসা উচিত যে এগুলো সব কিছু বন্ধ করে দেওয়া, সব কিছু, এই জিনিসগুলোর কোনো দরকারই নাই। আমার যে নির্বাচন আমার অস্তিত্বকে টান দিবে, আমি তো সেই নির্বাচন চাই না। যে নির্বাচনে আপনার মনে করেন যে আপনার মৌলবাদ পাশের দেশে আছে, খুব কি ভালো কিছু হচ্ছে? খুব ভালো কিছু হচ্ছে না। তো এই মৌলবাদদের নিয়ে যদি বাংলাদেশের সমস্ত কিছুই চেঞ্জ করে ফেলে, বাংলাদেশের মানুষের যদি অস্তিত্ব নিয়ে টান দিয়ে ফেলে, কোথায় আপনার 30 লক্ষ ওইটাও ঠিক না, কোথায় 2000, সেটা দুষ্টামির একটা চরম সীমা আছে। আমি আমার শহীদদের নিয়ে দুষ্টামি করুক কেউ, এটা আমি কোনো মতেই চিন্তা করতে পারি না। যখন 30 লক্ষ বলেছিল ভুলবশত বা যে বশতই হোক 3 মিলিয়ন 3 লক্ষর জায়গায়, তখনও আমি বলেছিলাম, সে আওয়ামী লীগের সময় রক্তচক্ষুকে উপেক্ষা করে বলেছিলাম যে আমাদের মুক্তিযোদ্ধারা সমস্ত বাংলাদেশে বেঁচে আছেন এখন পর্যন্ত। আমাদের বাবারা আমাদের সাথে না বুঝে না জেনে অসত্য বলেছে, বাট আমরা আমাদের সন্তানের সাথে বলতে চাই না, আমরা কাউন্টিং করতে চাই। সেটা হলে ঠিক আছে, কিন্তু আপনার এই যে দুষ্টামিটা করা, এই যে নোংরামোটা করা, এই যে বিকৃতপনা করা, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ইসলাম ব্যবহার করে অনেক আমরা দেখেছি যে ওমরা পালনের সুযোগের প্রতিশ্রুতি দিয়েও ভোট চাইছে, এটাও তো ধর্মকে ব্যবহার করা। শুধু কি তাই, যখন যার যেটা লাগে সেইখানে গিয়ে আপনার মহিলা কি দেখলাম, মহিলা গিয়ে বাচ্চার মাকে ডাকলো, বাচ্চার মাকে ডাকার পরে বাচ্চার মা আসলো, যখন সুন্দর সুন্দর কথা বললো যে আপনি বেহেশতে যেতে পারবেন, আপনি আমাদের দিকে একবার তাকান, সেই বাচ্চার মা চুপ করে আছে। ভোটার যে হঠাৎ করে বাচ্চার মায়ের হাতটা নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বলে যে আপনি আপনার শিশুর মাথায় হাত রেখে বলেন ভোটটা আমাদের দিবেন। মানে কোন পর্যায়ে চলে যেতে পারে একটা সম্প্রদায়, যে একটা ভোটের জন্য তারা কি না করছে। এবং ঠিক একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভোটগুলা, যে মানুষটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা কারা পড়ে, যারা মেধাবী, যারা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যাদের সাঙ্গতি নাই, তাদেরই অনেকেই পড়ে। মেধাবী অথচ তার ক্ষমতা আছে, তারা কিন্তু পড়ে না। তাদের ওইখানে গিয়ে যার যে সমস্যাগুলো ধরে 1 বছর 2 বছর যাবৎ তারা ইলেকশন করছে, কারো টাকা লাগলে টাকা দিচ্ছে, কারো ভ্যান লাগলে ভ্যান কিনে দিচ্ছে, কারো মারামারি লাগলে মারামারিটা ওইখানে টাকা দিয়ে মিটাচ্ছে, এবং ফিউচারে চাকরি নিশ্চয়তা দিচ্ছে, তার বাচ্চার পড়ালেখার সমস্ত দায়িত্ব নিচ্ছে। এই যে এই ধরনের উৎকোচ, এই যে পরোক্ষ উৎকোচ, চুরি করে উৎকোচ, এগুলা করে করে এখন জাতীয় নির্বাচনেও তারা এই জায়গাটায় আসছে। কারণ তারা তো ক্যাডার বেস পলিটিক্স করে, তারা তো গণতন্ত্রের রাজনীতি করে না। গণতন্ত্রের রাজনীতি, আমার যে ধরেন দাদা আমাদের বস, আমি দাদার কথার সাথে একমত না, আমি কিন্তু স্পষ্ট বলতে পারি, যেটা আমি বিএনপি করি আমি বলতে পারি আমার নেতার এই জায়গায় আমি একমত না, এটা বলতে পারি। কিন্তু ওইখানে কিন্তু বলার কোনো সুযোগ নাই। তারা কি বলে, 11th আওয়ারেও যদি তাদের নমিনেশন দিয়ে যদি উজ্জ্ব করে, যেমন করেছে কোনো এক জায়গায় ওই হবিগঞ্জেই অলিউল্লাহ নুমানকে দিল না, তারা এসে ফুলের মালা দিয়ে, এটা কিন্তু মন থেকে করে নাই, এটা তার উপর নির্দেশ, এটা করেই সে বড় হয়েছে। কারণ সে অন্য জায়গায় দায়বদ্ধ, তাকে তো একদম রুট লেভেল থেকে তুলে আনছে, ওই শর্ত দিয়েই তুলে আনছে, তুমি আমার কথার দ্বিরুৎ করতে পারবা না, আমার কথার বাইরে তুমি যাইতে পারবা না। এটা হলো নির্দেশিত রাজনীতি, নির্দেশ পালনে বাধ্য থাকিব। এটা হলো আর্মি বেস পলিটিক্স। বলছিল না আপনার জামাতের আমির যে আপনাদের সঙ্গে আমাদের মিল আছে, মিলটা হলো এইখানে আপনার সৈনিকদের যেমন থাকে যে সে তার বসের কথা মানতে বাধ্য, সেখানেও কিন্তু কিছু নিয়ম থাকে যে চরম অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার অন্যায় বসের কথা শুনতে পারবে না, কিন্তু এইখানে ওইটাও নাই। এইখানে চোখ বন্ধ করে খালি আপনি হুকুম পালন করবেন, এটা কোনো রাজনৈতিক দল না, এটা হুকুম পালন করার দল। তো তারা যখন এই ধরনের কথা বুঝে শুই না লোকজন নিয়ে বলে যে 2000, এই 2000কে এস্টাবলিশ করার জন্য ওরা 4000 লোক মারে ফেলতে দ্বিধা করবে না।
ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, একটু আসতে চাই আপনার কাছে। নীলুফার চৌধুরী মনিয়াপা যেটা বললেন যে আচরণবিধি লঙ্ঘন করছে কিনা জামায়াত, যে বাসায় যে তারা ভোট চাইছে এবং ভিন্নভাবে ভোট চাইছে, অনেক জায়গায় হচ্ছে ওমরা পালনের সুযোগের প্রতিশ্রুতি দিয়েও ভোট চাচ্ছে, এগুলো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ছে কিনা? এটা না, আমি ঠিক কনফিউজ এই জায়গাটাতে। আমি জায়গাটাতে আসলে একটু কনফিউজ, কারণ এক একজনের তো এক একটা স্টাইল আছে। অনেকে আছে ধমক দিয়ে ভোট চায়, ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, সবাগুন দিয়ে পুরো একদম এরকম ধমক দিয়ে ভোট চাওয়ার লোক আছে না বাংলাদেশের ইতিহাস নাই, দেখেন নাই? যে ভোট চায়, এরা লোভ দেখে ভোট চায়। এখন এটা চায়, এখন আবার শুনতেছি যে প্রার্থীদেরকে নাকি সবাইকে নিরাপত্তার সাথে অস্ত্র দেওয়া হবে। সবাই যদি অস্ত্র নিয়ে যায় তখন তার নিরাপত্তার স্বার্থে এক হাতে অস্ত্র থাকবে আর এক হাতে ভোট চাবে। এটা কী অবস্থা হবে আমি বুঝতে পারছি না। ডাইন হাতে অস্ত্র, তার নিরাপত্তা, বাম হাতে ভোট চাবে। এখন ভোটার দেখবে কি অস্ত্র হাতে আসছে ভোট চাইতে। সালাটা যদি ঝিলঝিলা থাকে যে এই পাশ থেকে সব দেখা যাচ্ছে তুমি কারে ভোট দিচ্ছ, তাহলে কি হবে ভাই? কাজে ভোট চাওয়ার যার যার টেকনিক, আমরা টেকনিকটা নিয়ে আলোচনা করতে পারি। আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে মানুষকে বুঝাতে পারি যে এই যে করতেছে এটা কিন্তু একদিনের দৃশ্য। আপনারা কিন্তু প্রতি বছর ওমরা পাঠাবে না, ওমরা পাঠাবে একজনকে, পাঠাবে বাকি সবাইকে ভোট টোট নিয়ে পরে আর আপনি পাবেন। এটা যদি আপনি বুঝাইতে পারেন আপনি পাল্টা, এটা তো একটা স্ট্র্যাটেজি, যার যার স্ট্র্যাটেজি। এখন নির্বাচন কমিশন কিছু কিছু মানে নিয়মকানুন করে দিচ্ছে, ওটাকে আমি বলি বজ্র 21 টাকারও আর কি, যে 10 টাকার বেশি খরচ করতে পারবে না ভোটার পিছু। এখন উমরা করতে যদি 10 টাকা যদি উমরা হয়, অসুবিধাটা কি? হোক, প্রবলেম তো নাই কিছু। এখন এইগুলো হচ্ছে বাংলাদেশে, যেখানে অশিক্ষার পরিমাণটা বেশি সেখানে এগুলো হতেই থাকবে। এখন আপনি অন্যদেরকে শিক্ষিত করেন, বই পদ্ধতিতে শিক্ষিত করা দরকার নেই, জ্ঞান দিয়ে শিক্ষিত করেন, বোঝান যে এইটা আসলে ভোট পাওয়ার কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। আর আপনি শিখাইতে পারবেন না, খেলে হাহুতাশ করবেন, এটা আবার ঠিক না। শিখান আপনি, কিন্তু ও তো করবে, আপনি আজকে না করবেন লুকে লুকে করবে। আর মসজিদে ডাকবে, ভাই আসেন নামাজ পড়ি, এখন এরা আপনি বলতে পারবেন যে কেন ডাকলো? এখন ওই যাইছে বলবো আল্লাহর পথে আসেন, সবাই তো আল্লাহর পথে যাইতে চায়। কাজে এইগুলো যার যার মানে চাকরি, যে মনিয়াপা যেটা বললেন যে চাকরির নিশ্চয়তা দিয়েও ভোট চাওয়া হচ্ছে, চাকরির নিশ্চয়তা দিয়ে যদি ভোট চাওয়া হয় তাহলে তো বেকারত্ব কমে যাবার, এটাও তো একটা ইতিবাচক দিক হতে পারে। এটা ভালো বলছেন। হ্যাঁ, প্রতিযোগিতার বালাই নাই, যে যোগ্য তার চাকরি পাওয়ার কোনো রকম এসুরেন্স নাই। শুনেন, যে যোগ্য পরীক্ষার কোনো চিন্তাই নাই। আচ্ছা আপা, যোগ্যতা ভাবে কি সবকিছু হয়? এই যে এত বড় আন্দোলন করে একটা সরকার বসাইছেন, এই সরকারের উপদেষ্টা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যোগ্যতার বিচার হয়েছে? যোগ্যতার বিচার হয়েছে বলেন আপনি? আমি অত বুঝি না, আমরা কথা বলি, আমরা যদি আমাদের টিআরপি যদি শোনেন, আমাদের টিআরপি যদি না বাড়ে টেলিভিশন আমাদের ডাকবে বলেন? তাহলে এখানে যোগ্যতা আছে না? এখানে যোগ্যতা আছে, তাহলে পাগল হোক নিজের। এই যে আপনাকে ডাকে, এটা তো 2000 টাকা 3000 টাকার কাম, আর যে উপদেষ্টা হয় এটা তো 2000-3000 কোটি টাকার কাম। আপনাকে বুঝতে হবে বড় কাজগুলো এইভাবে হয়। আমার পাশের বাড়ির লোক, যেমন একজন উপদেষ্টা আছে, ওনার জীবনে একমাত্র সাফল্য হলো আমার বিবেচনায়, ওনার বাড়ির চিটাগাঙে উনি হলো গিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে একটা সমিতি করছিল। ডক্টর ইউনূসের নাম নিয়ে একটা সমিতি করছে, একটা সোসাইটির মতো করছে, ডক্টর ইউনূসের সমিতি, নামটা এই মুহূর্তে মনে নাই। ওই সমিতি উনি ছিল উদ্যোক্তা এবং প্রধান, এই যোগ্যতা উনি হয়েছেন, উপদেষ্টা হয়েছেন। আরেকজন ইউনূস সাহেবের ওয়াইফের ডাক্তার ছিলেন, পার্সোনাল ডক্টর, ওই যোগ্যতা উপদেষ্টা হয়েছেন। আরেকজন এইভাবে হচ্ছে, এইভাবে হয়েছে। যে ওখানে কি যোগ্যতা হয়েছিল? যোগ্যতা আমি আপনার কাছে একটু আসতে চাই যে মাসুদ কামাল ভাই যেটা বলছেন যে নিরাপত্তার স্বার্থে অস্ত্র দেওয়ার কথা বলেছে সরকারের পক্ষ থেকেও, এই অস্ত্র সরবরাহ করলে মানে এটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা বলেন, আমি জীবনে কোনোদিন অস্ত্র চালাই নেই। আমারে আপনি 2 মাস আছে ইলেকশন, আপনি অস্ত্র দিলেন, আমি অস্ত্র চালানো শিখবো না ভোট চাইতে যাব? নাম্বার 1। নাম্বার 2, আমরা যে প্রথম থেকে বলতেছি 4-5 মাস আগে থেকে যে থানাগুলা লুট হয়েছে, লুটের অস্ত্রগুলা এখন পর্যন্ত আসে নাই সব। সে এই লুটের অস্ত্র, লুটের গুলা বারুদ একটা দুইটা না, লাখো 6 লাখের উপরে সেই গুলা বারুদ আসে নাই। আপনার এটা ট্রানজিট পয়েন্ট, অস্ত্রের হোক, সোনার হোক, ট্রানজিট পয়েন্ট, সেখানে সব সময় আসতেছে। কোনো ইলিগাল অস্ত্র ধরা পড়ছে না। সবাই জানে, গোয়েন্দা সংস্থা জানে না কার কাছে অস্ত্র আছে, কিন্তু ধরছে না।
আর্মিরা যারা মেজিস্ট্রেসি পাওয়ার নিছে তারা জানে না, তাদের কাছে লিস্ট নাই কোথায় কি থাকতে পারে, তারা যাচ্ছে না। আপনার এদেরগুলা বের করতেছেন না। আপনি এখনো বলতেছেন আপনি এখন পর্যন্ত 6 মাস আগে ইলেকশনের যাদের বৈধ অস্ত্র জমা দিতে হয়, আপনি কয়জনের বৈধ অস্ত্র জমা দিচ্ছেন? আপনি সেই দিন যে 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 পদত্যাগ করলো আপনার উপদেষ্টা, 2টা অস্ত্র, তার 2টা অস্ত্র কি একজন উপদেষ্টা ইলিগালি 2টা অস্ত্র নিয়েছে? আচ্ছা নিল, উপদেষ্টা হিসেবে তার বয়সে না কুলাইলেও নিল। এখন যে সে সাধারণ মানুষ, একটা অস্ত্র কি জমা দিছে? আপনি আমি পড়ি নাই, একটা অস্ত্র তো সে জমা দেয় নাই। সো এই জায়গাগুলায় আপনার অস্ত্রের ঝনঝনানির বাইরে এত, এরপরে যদি আপনার 5 জন করে যদি ধরি, 300, 3 5 1500 ক্যান্ডিডেট, আমি 5 জন করে মিনিমাম ধরলাম এক একটা আসনে, 1500 অস্ত্রের আপনি লাইসেন্স দিচ্ছেন, যে লাইসেন্সে অস্ত্র থাকবে একজনের হাতে আর অস্ত্রের লাইসেন্স হবে আরেকজনের হাতে। তাহলে আপনার কি হতে পারে? আপনি একবার চিন্তা করছেন আপনি অস্ত্রের উপরে বসে থাকবেন? বিদেশে অস্ত্রের লাইসেন্স লাগে না, কিন্তু তারা অস্ত্র কিভাবে চালনা করতে হয় এবং কখন চালনা করতে হয় নিজেকে ঠান্ডা রেখে করে। আর বাংলাদেশের মানুষ যদি একটা গুলি সামনে পায়, সে কিভাবে ব্যবহার করতে হয় ওইটাও ভালো মতো জানে, একজনকে মাইরে ওইটা ব্যবহার করে। তাহলে আপনি বলেন যে এত অস্ত্রের ঝনঝনানির মধ্যে আপনার এই চিফ অ্যাডভাইজার সহ অ্যাডভাইজারিং কমিটি বোর্ড, তারা কি আদৌ নির্বাচন চায় না আদৌ অস্ত্রের ঝনঝনানির উপর বাংলাদেশ ঝরঝর করে ভেঙে পড়ুক সেটা চায় বলেই কি বলেছে যে ঐতিহাসিকভাবে নির্বাচন হবে? এটারে কি ঐতিহাসিক নির্বাচন বলে? এই লুঠো অস্ত্র আসলে কাদের হাতে আছে এটা তো সরকার নিশ্চয়ই জানেন যে কারা এটা লুট করেছে। সরকারের নখদর্পণে আমি বলবো, আমরা কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পেঁয়াজের দামের কথা বলছেন। শোনেন, এই তো সেই উপদেষ্টা। আপনার জামাত যদি এই 1.5 বছরে একটা ভালো কাজ করে, শিবির তার একটা কাজ করছে, শিবিরের ডাকসুর ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টারে সামনে দাঁড় করায় রেখে বলছে স্বরাষ্ট্র